আমাদের জীবনে আনন্দের সম্পূর্ণ রঙগুলো ছড়িয়ে পড়বে তখনই যখন আমরা এই সমাজের জন্য, এই দেশের জন্য এবং মানুষের জন্য কোনো ভালো কাজ করব। এক জীবনে প্রতিদিন আমরা কত যে অন্যায় কাজ করি তার খবর কজনই বা রাখি। গোচরে অগোচরে আমাদের এই সমস্ত অন্যায় কাজগুলো আমরা সাদা কালো চোখে না দেখলেও ঠিকই তার ফল আমাদের ভোগ করতেই হয়। খিলগাঁয়ের জনি বাবার একমাত্র পুত্র সন্তান। বাবা দ্বিতীয় বিয়ে করেছিলেন, সেই ঘরে রয়েছে আরও 2 বোন। অথচ সেই 2 বোন জনিকে তার হক থেকে, তার অধিকার থেকে বঞ্চিত করছে। সেই বঞ্চনার গল্প নিয়েই আমাদের আজকের সাদা কালো পর্ব আপনাদের জন্য। পৃথিবী সুন্দর, মানুষ যুগে যুগে কালে কালে সময়ের আবর্তনে এই পৃথিবীতে আবাস গড়েছে, সীমানা ছাড়িয়ে প্রসারিত করেছে আধুনিক সভ্যতা। ইতিহাস বলে ক্ষমতা আর সম্পত্তির লোভে এমন অনেক ট্রাজিক ঘটনা ঘটেছে যা আজও প্রমাণিত। এত বড় পৃথিবী, এইটুকু দেশ আমার, সে দেশের ছোট্ট একটি শহর তিলোত্তমা ঢাকা। এই ঢাকার খিলগাঁওয়ে বাস করতেন মোহাম্মদ জমির উদ্দিন। পেশায় ছিলেন একজন সামান্য ব্যবসায়ী। তিনি আজ বেঁচে নেই, রেখে গেছেন 2 স্ত্রী আর 2 ঘরে 3 সন্তান, আর সেই সাথে রেখে গেছেন বেশ লোভনীয় অর্থের সম্পদ। জীবনযাপনে এখানেই ঘটে ছন্দপতন। জীবদ্দশায় জমির উদ্দিন প্রথম বিয়ে করলে সেই ঘরে জন্ম নেয় এক পুত্র সন্তান। এরপরে বেশ কিছুকাল গেলে জমির উদ্দিন যখন দ্বিতীয় বিয়ে করেন, তখন তার প্রথম স্ত্রী এই বিষয়টি মেনে নিতে না পারায় ছেলে জনিকে নিয়ে পুরাতন ঢাকার বেগম বাজারে মায়ের নিজস্ব বাড়িতে এসে আশ্রয় নেন। সেই থেকে তিনি সেখানেই থাকেন। ঢাকার খিলগাঁয়ে জনির বাবার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তি পড়ে থাকলেও তা ভোগ করছে তারই সৎ 2 বোন, আর তাদেরকে মদত দিচ্ছে তারই একমাত্র জীবিত চাচা। জনির এত সম্পত্তি থাকার পরও সে আজ নিঃস্ব, নিপীড়িত, অসহায়। ঢাকার বেগম বাজারে চান্দা হোটেলের উল্টো দিকের এই বাড়িটিতে সে তার পরিবার নিয়ে নানির প্রাপ্ত এই সম্পত্তিতে থাকছেন দীর্ঘদিন ধরে, কিন্তু তার বাবার প্রপার্টির কোনো অংশই তিনি পাচ্ছেন না। কিন্তু প্রশ্ন হলো কেন? আপনি আমাদের চ্যানেল এসের সাদা কালো অনুষ্ঠানে একটি দরখাস্ত করেছিলেন এবং আপনি বলেছেন সেখানে যে আপনার বাবার সম্পত্তি থেকে আপনাকে বঞ্চিত করা হচ্ছে, আপনার চাচা এবং আপনার 2 সৎ বোন আপনাকে নিঃস্ব, অসহায় করেছে। পুরো বিষয়টা কি আসলে বলুন তো। পুরো বিষয় হলো, আমার চাচায় আমার সম্পত্তি পাওয়ার বাটন চেয়েছিল। পাওয়ার বাটন দিনেই বলে আমার সৎ 2 বোন আমার পিছিয়ে লাগাই দিছে দুশ্মনী করে। সম্পত্তি দিনেই বলে, পাওয়ার বাটন দিনেই বলে, এই কারণে আমার সম্পত্তি আমার ঘর থেকে ইয়ে করছে। বনে লাগাই দিছে, ঝগড়া লাগাই দিছে ঝগড়া, বনে যে আমার ঝগড়া লাগাই দিছে। লাগানোর পরে এটা অনেক গুন্ডা আনছে। আমার চাচির গুন্ডা আছে একটা, আর নাম হল মেহেদি। ওই মেহেদি গুন্ডাই না আমার অনেক উচ্চতা করে বাড়ি সারা করছে। আমি কিচ্ছু করতে পারলাম না। আমার চাচার গুন্ডা আছে, আমার সৎ বোনের গুন্ডা ছিল, এটা আমি মিললে আমার বাড়ি সারা করছে। আমি অনেকবার খিলগাঁও থানা পুলিশে জানাইছিলাম, 999 ফোন দিয়েছিলাম, এরা আইছিল, কিন্তু এরা আমার কথা শুনে নেই। প্রশাসনে তো আমি হেল্প পাইনি। যে কারণে আজকে আমি বাড়ি হারাইছি। কাউন্সিলের কাছে বিচার দিছি, বিচার দিয়ে আমি অনেকবার বিচার দিয়ে উপকার পাইনি। আমি লিখিত বিচার দিয়েছিলাম, তার উপকার হয়নি। আজকে আমি বাড়ি হারা হইলাম কেমনি? আমি পুলিশ প্রশাসনের হেল্প পাইলাম না। খিলগাঁও কাউন্সিলের কাছে বিচারটা পাইলাম না। খিলগাঁও প্রশাসনের কাছে যা অনেকবার ইয়ে করছিলাম, কেসটা আমার লয়নি। আমি কী করুন কোন? আমার তো বলার কিছুই নেই। দুটা ফ্ল্যাট আর 2 দোকান পাইছিলাম আমরা সম্পত্তির মধ্যে। এখন এটা কি দখলে আছে? দখলের নয়, আমাদের মানে আমার মায়ের মধ্যে খেতা দিছে সন্তাস দিয়া। বোনের চাচার সন্তাস আছে মেয়েদি, ওই মেয়েদি সন্তাস খেতা দিছে। এবার ক্যামেরার লেন্স ঘুরিয়ে এপারে জমির উদ্দিনের দ্বিতীয় স্ত্রীর ঘরের মেয়েরা কেমন আছে এক পলক দেখে আসা যাক। জমির উদ্দিনের দ্বিতীয় স্ত্রীর 2 কন্যার একজন সাদিয়া সুলতানা লুনা, অপরজন আরও আক্তার জ্যোতি। বাবার মৃত্যুর পর বাবার রেখে যাওয়া অঢেল সম্পত্তির ওয়ারিশ সূত্র ভোগ দখল করছেন বেশ আরামায়েশে। অথচ অন্যদিকে এই সম্পত্তির হকদার জনি হলেও
কোনোভাবেই সে এই সম্পত্তিতে দাঁড়াতে পারছেন না, ভোগ করতে পারছেন না, এমনকি নিজের অধিকারটুকুও প্রতিষ্ঠা করতে ব্যর্থ হচ্ছেন বারংবার। আমার শ্বশুর 2021 সালে জুন মাসে 18 তারিখ মারা যান। মারা যাওয়ার পর উনি এক ছেলে 2 মেয়ে রেখে মারা যান। ওয়ারিশ 3 জন ওয়ারিশ রেখে মারা যান। মারা যাওয়ার পর আমরা মনে করুন ওয়ারিশ সূত্রে আমার শ্বশুর 4টি ফ্ল্যাট, 2টি দোকান এবং একটি ঘর সেপারেট রেখে মারা যান। মারা যাওয়ার আগে কারণ আমি উইল করে উনি থুয়ে যান নাই। ওনার সাথে আমাদের অনেক যোগাযোগ ছিল, সম্পর্ক ছিল। উনি মাসে মাসে ভরণ পোষণ আমাদেরকে দিতেন। যখন ওনারা বলা হয়েছে যে আমাদের সম্পত্তি আপনি দিয়ে যান বেঁচে থাকা অবস্থায়, তখন উনি বলছে আমি দিয়ে যাই নাই, আমি মরার পরে আমার এক ছেলে আর আমার 2 মেয়ে তোমরা মিলে ভাগ বন্টন করে নিয়ে যাবা। তারপর আমার শ্বশুর মারা যাওয়ার 40 দিন পর আমরা যাই, ওদের সাথে কথাবার্তা বলি, ওরা দিতে চায় না। তারপরও মনে করেন এলাকার মানুষ নিয়ে ওয়ারিশ সার্টিফিকেট নিয়ে তারপর আমাদের মধ্যে একটা আপোষ মীমাংসা আসে, আপোষ বন্টননামা আসে। আপোষ বন্টননামা অনুযায়ী ওকে দেওয়া হয় নিচতলা 4 রুমের একটি ফ্ল্যাট, আর সামনের যে ব্যালকনিটা ভাঙ্গা যে দোকান দেওয়া হয়েছে ওই দোকান 2টা দেওয়া হয়, যেহেতু নিচতলা পড়ছে। আর ওদেরকে দেওয়া হয়েছে 3য় তলা দক্ষিণ পাশের ফ্ল্যাট, 4 রুমের একটা ফ্ল্যাট দেওয়া হয়েছে। আর স্কুল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ওইখানে আমাদের দেওয়া হয়েছে দক্ষিণ পাশের ফ্ল্যাট, ওদেরকে দেওয়া হয়েছে উত্তর পাশের ফ্ল্যাট। এইভাবেই চলতেছিল, যার যার মতে মনে করেন সম্পর্কটা ভালোই ছিল। এটা লিখিত আছে কোনো? হ্যাঁ, আমাদের মধ্যে লিখিত আছে, অরিজিনালটি আছে। আপোষ বন্টননামা কীভাবে কে কতটুকু পাওয়া হয়েছে এটা অরিজিনালটা আমাদের কাছে আছে। আমার চাচি শাশুড়ি আসে আমার বাসায়, এসে বলে যে একটা 300 টাকা দামের স্টেপ নিয়ে আসে, আইসা বলে এটার মধ্যে জনিকে সই দিতে হবে। তারপর আমি আমার চাচি শাশুড়িকে বললাম যে হ্যাঁ ঠিক আছে দিবে, আগে আমি এটা দেখবো এটার মধ্যে কী লেখা আছে। সেরকম কিছু নেই। তারপর এটার মধ্যে পরে দেখলাম যে সম্পত্তির একটা পাওয়ার বাটন না কি বলে, পাওয়ার বাটন নিয়ে ওইটার মধ্যে লেখা আছে, মানে ও কিচ্ছু বলতে পারবে না, ওর সম্পত্তির সব কিছু দায়ভার ওর চাচা। তারপর আমি বলছি না, যেহেতু আমার হাজব্যান্ড বেঁচে আছে, উনি বেঁচে থাকা অবস্থা ওনারটা উনি দেখশন করবে, কেন উনি চাচা দেখশন করবে? চাচা মুরব্বী হিসাবে একটা বক্তব্য রাখবে, একটা কথাবার্তা বলবে সবার সাথে, ঠিক আছে, এর বেশি তো না। তারপর উনি বলে কি আমি দেখে নেব যে তোমরা এই বাড়িতে কিভাবে থাকো, তোমরা কি নিজেদের জীবন বড় নাকি সম্পত্তিটা বড়, আমি দেখে নেব। আমি হুমকি দিলেন? হ্যাঁ, উনি এসে আমাদের হুমকি দিলেন, লগে অনেক নেতাকর্মী নিয়ে আসছে, আইসা গেটের মধ্যে লাথি দিল, ভাঙচুর করলো, আমার মায়ের দূর করে টেনে খেসড়ে আমাকে বের করে দিচ্ছে। সাদা কালোর আরো গভীরে ঢুকবো, আপনাদের জানাবো অনেক তথ্য আর জানবো অনেক উপাত্ত। আমরা জানবো জনির এই মানবাধিকার আসলে সে ফিরে পাবে কিনা। তবে তার আগে নেব ছোট্ট একটি বিরতি। মা ভিন্ন হলেও বাবা কিন্তু এক, আর সেই সূত্রে জ্যোতি, লুনা এবং জনি 3 জনেই ভাই বোন। প্রত্যেকেরই হক রয়েছে তার বাবার সম্পত্তির উপর। কিন্তু কেন লুনা এবং জ্যোতি জনিকে তাদের হক বুঝিয়ে দিচ্ছেন না, তাই জানাতে আপনাদের গল্পের বাকি অংশে নিয়ে যাব। চলে যাব আবারও খিলগা এবং বেগম বাজারে। আমাদের আজকের গল্পের হিরো জনি। উনি একজন সহজ সরল সাধারণ ভদ্র মানুষ, আর এই সুযোগটি লুফে নিয়েছে তারই সৎ 2 বোন আর একমাত্র জীবিত চাচা। জমিরুদ্দিন মারা যাওয়ার পরপরই জনি তার পিতার রেখে যাওয়া সম্পত্তির অধিকার পেতে খিলগাঁওয়ে গেলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ কাগজে লিখিতভাবে অধিকার বুঝিয়ে দেওয়ার অঙ্গীকার করা হয় এবং জনির প্রাপ্য 2টি ফ্ল্যাটের মধ্যে একটিতে জনির মা এবং জনির পরিবার থাকতে শুরু করে। এভাবে বেশ ভালোই চলছিল কদিন। আচমকায় যেন জনির সুখের সংসারে সৎ বোনদের কুচক্রের কুমতলব শুরু হয়ে যায়। তখন আসতে যেতে জনিকে অপমান, অকারণে গায়ে পড়ে ঝগড়া করা, বাড়ি ছেড়ে দেওয়ার হুমকি সহ বিভিন্ন ধরনের ইঙ্গিত তারা প্রদান করছিল। শুধু কি তাই, কখনো কখনো জনির মায়ের গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করেননি এই পাষণ্ড পিশাচ। জনির জীবন নাটকের এই প্রেক্ষাপটে একমাত্র অসহায় মা আর 3টি অবুঝ ফুলের মতো সন্তানের নিরাপত্তার কথা ভেবে পুনরায় ফিরে আসেন বেগম বাজারের নানির বাড়িতে। রঙিন স্বপ্ন দেখা জনির পিঙ্গল চোখে পৃথিবীটা আবারও যেন
হয়ে যায় সাদা কালো। সামান্য বেতনে চাকরিরত স্ত্রী আর নিজের গায়ের খাটুনিতে যা আয় হয় তা দিয়েই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে জনির জীবনতরী। নিজের অধিকার আর বাবার সম্পত্তি আদায়ে জনি বারবার দ্বারস্থ হয়েছে স্থানীয় প্রশাসনের টনক নড়েনি। এবার জনি দ্বারস্থ হয় মাননীয় আদালতের। তিনটি মামলা করে। এই 3টি মামলার মধ্যে একটি মামলা অলরেডি প্রতিবেদন জনির পক্ষে দিয়েছে ডিবি পুলিশ, বাকিগুলো প্রক্রিয়মান। আমি যে মামলাটা করেছি এই মামলার বাদী সাইদুল হক জনি এর দাদা। এখন দুইটাতেই আছে, অংশ আছে। দাদার ওয়ারিশ হিসেবে এই সাইদুল হক জনি আসছে, মালিক, ওই জমির মালিক। মামলার প্রতিবেদন পুলিশ আমাদের পক্ষেই দিয়েছে, পুলিশ তদন্ত করেছে ডিবি। আমরা এই মামলাতে আমাদের যে ন্যায্য পাওনা টাকা আছে, আমাদের এখানে যে ভাড়া আদায় হয় সেই ভাড়াটা আমরা চাচ্ছি, ভাড়ার টাকাটা চাচ্ছি। পাশাপাশি আমরা যাতে ওইখানে আমাদের অ্যাপার্টমেন্টে আমরা যাতে বসবাস করতে পারি সেই প্রতিকারটা চাচ্ছি। ইসলাম বলে হক নষ্ট করতে নেই, অথচ আমরা গোচরে অগোচরে কতজনেরই বা হক নষ্ট করছি কেই বা জানে। তবে জনির হক কেন নষ্ট হচ্ছে তা জানতে আমরা খিলগাঁওয়ে উপস্থিত হয়েছিলাম জনির সৎ 2 বোনের মুখোমুখি হতে। তার আগে অবশ্যই আমরা ঘুরে আসি খিলগাঁও থানা থেকে। ভারপ্রাপ্ত কর্মকর্তার অনুমতি নিয়েই আমরা ঢুকি খিলগাঁওয়ে লুনার বাসায়। খিলগাঁওয়ে আমাদের চ্যানেলসের গাড়ি ঢুকতেই তড়িৎ গতিতে খবর ছড়িয়ে যায়। সাংবাদিক এসেছে জানতে পেরে তৎক্ষণাৎ জনির চাচা দৃশ্যপটে এসে হাজির হন ভিলেনের বেশে। শুরুতেই আমাদের ক্যামেরায় বাধা, কোনো ছবি তোলা যাবে না, নেওয়া যাবে না কোনো ইন্টারভিউ, ইত্যাদি ইত্যাদি। যখন তিনি জানতে পারলেন যে আমরা থানাকে ইনফর্ম করে এসেছি, তখন যেন গোখরোর মাথা নুয়ে যায়। আমরা শুরুতেই আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপালের মুখোমুখি হতে চাই, জানতে চাই কেন জনি এখানকার প্রাপ্য বাড়ি ভাড়া তিনি স্কুল কর্তৃপক্ষের নিকট থেকে পাচ্ছেন না। প্রিন্সিপালের জবাব ছিল এমন, ওকে তো সাইদুল হক জনি, জমির উদ্দিন, এটা ওনাদের বাড়ি। 2022 এসে জানলেন যে ওনার এক ছেলে আছে। আচ্ছা, নাম জনি, সাইদুল হক জনি। তো আপনার কাছে আমি প্রশ্ন করি, আপনার 2 মেয়ে আর এক ছেলে যদি থাকে, আর আপনি যদি এই পৃথিবীতে না থাকেন, এই সম্পত্তি কি 3 জন পাবে না? 100% 3 জন পাবে। তো জনি পাচ্ছে না কেন? জনির সঙ্গে বায়না করেছিলেন এবং তাকে তার মানে ন্যায্য হিস্সাটা বুঝিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীতে আপনারা বায়না টাকা দেওয়ার পরে, এটা অভিযোগ। আচ্ছা, হ্যাঁ বলুন। হ্যাঁ, বায়না টাকা দেওয়ার পরে আপনারা এরপরে আর জনিকে কোনো টাকা পয়সা বা কোনো সুবিধা দেননি, যা কিছু দিয়েছেন ওই দ্বিতীয় ঘরের স্ত্রী 2 মেয়েকেই দিয়েছে। এটা কি ঠিক হয়েছে? জীবন এগিয়ে চলে জীবনের ছন্দে। এতদিন দারিদ্রতা আর হতাশা আর অভাব নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে চলেছে জনির বাকি গল্প শুনবো, তবে তার আগে নেব ছোট্ট একটি বিরতি। অর্থবিত্ত কিংবা বৈভবী সুখ নয়, সুখের সংজ্ঞা ভিন্ন। জনি কিংবা জ্যোতি কিংবা লুনা তার বাবার রেখে যাওয়া অর্থকে যতটা সম্পদময় মনে করছে, আসলে সেখানে সম্পদ নয়, সেখানে রয়েছে দ্বন্দ্ব। আসলে মূল সুখ হচ্ছে ভালোবাসায়। সেই ভালোবাসার গল্প শোনাতে আপনাদের এবার নিয়ে যাব গল্পের বাকি অংশে। এবার আমরা যেতে চাই জনির সেই 2 বোনের মুখোমুখি হতে, যাদের বিরুদ্ধে জনি অভিযোগ করেছেন। অবশেষে ক্যামেরার সামনে এসে হাজির হলেন জনির বড় বোন লুনা। আমাদের ইচ্ছে সে যদি সব মামলা উঠায় বা এমনি ও যদি আসতে চায়, ওর যদি নিতে ইচ্ছে করে, তাহলে এই বাড়ির যে 2টা আছে সেই 2টা নেবে, আমরা 2 বোন ওইটাতে থাকবো। তার মানে আপনাদের বক্তব্য হচ্ছে, আমি প্রথম থেকেও বলছি, আমি এখনো বলি, আমি কোর্টেও বলছি, কারণ সে আজকে হইলো পাবে, কালকে হইলো পাবে, আমি স্যারেদেরও বলছি। তার মানে সে পাবে যে আপনারা এটা অস্বীকার করেন না? কেন অস্বীকার করবো আমি? জনির বোন লুনা জনির প্রপার্টি দিতে মোটেই পিছপা নন, তবে তার একটা শর্ত রয়েছে। লুনারা যা ফ্ল্যাটে থাকছে, সেই ফ্ল্যাটের নিচে রয়েছে 2টি দোকান, যে দোকান থেকে বেশ মোটা অঙ্কের একটি ভাড়া প্রতি মাসে লুনারা পেয়ে থাকেন। লুনারা চাচ্ছেন জনি শুধু ওই প্লটটি নিয়ে আলাদা হয়ে যাক আর লুনারা এই প্লটে থাকুক। জনি চাইছে
তার বাবার ওয়ারিশ সূত্রে তার যতটুকু প্রাপ্ত ঠিক ততটুকুই সে পেতে চায়। লুনার সাথে আমাদের কথোপকথনের মাঝখানে লুনার কাছে বিভিন্ন জায়গা থেকে ফোন আসছিল আর জানতে চাচ্ছিল আমরা কারা। জানতে আসছে আমার কাছে। ফয়সাল মাহমুদ না? ঘটনার এই প্রেক্ষাপটে দৃশ্যপটে এসে হাজির হলেন লুনার ছোট বোন জ্যোতি। তবে তিনি যেন আরেকটু বেশি আধুনিক। হাতে মোবাইল ফোনের ভিডিও ক্যামেরা অন করে আমাদের কথোপকথন রেকর্ড করার চেষ্টা করছিল, কিন্তু চ্যানেলসের তীক্ষ্ণ লেন্সে ধরা পড়ে যায় সেই দৃশ্য। এক জীবনে একজন মানুষের কিংবা একটি পরিবারের জন্য কত টাকা প্রয়োজন হয় বলতে পারেন? আসলে এটা নির্ভর করে তার মানসিকতার উপর। মৃত জমিরুদ্দিন সন্তানদের জন্য যে সম্পত্তি রেখে গেছেন তার 3 সন্তানদের জন্য তা যথেষ্ট, শুধু প্রয়োজন লোভ সংবরণ করার। আমার 2টা মামলা শেষ হয়েছে, 5টা মামলা থেকে তার 2টা মামলা শেষ হয়েছে। 2টা মামলা কাগজ আমার কাছে আছে। আপনি রায় পেয়েছেন? হ্যাঁ, 2টা পাইছি আর এমনি রানিং 2টা। এর মধ্যে আপনার মানে সে শুধু যে আমাকে একা না, আমার হাজবেন্ডের সহ সে মামলা দিছে। জনির 2 সৎ বোন যদি জনির ন্যায্য অধিকার ফিরিয়ে দেয় তাহলে পুরো সমস্যাটাই মিটে যায়। অথচ জনি আজ মানবেতর জীবনযাপন করছেন 10 ফুট বাই 10 ফুট বাসায়। ফুটফুটে 3টি সন্তান সহ মা আর স্ত্রীকে আগলে রেখেছেন ভালোবাসার উদারতায়। আমি চাচ্ছি যে আমার হাজব্যান্ডের ঘর বাড়ি বোঝাই দেওয়া হোক। আমি আমার ছেলে মেয়ে নিয়ে অনেক কষ্ট করে এই জায়গাটা থাকি। রাত হলে আমি এখানে ঘুমাইতে পারি না, 2জন মানুষ বসে থাকি। আমার 3 ছেলে মেয়ে এই বিছানাটা ঘুমায়, আপনারা তো নিজের চোখকে দেখছেন। আমি তো ওদের সাথে ঝগড়াঝাটি কিছু করতে চাইনি। আমি আমার হাজব্যান্ডের সম্পদটুকু নিয়ে বুঝে শুনে চুপচাপ পরে থাকতে রয়েছি, কিন্তু ওরা আমাকে দিবে না। ওদের কথা হচ্ছে ওরা সম্পদ দিবে না, কিন্তু আইনের ঘরে তো আছে, ছেলে পাবে, ছেলে বাবা সম্পত্তিতে পাবে, কিন্তু সেই অনুযায়ী ভাগ বন্টন সব কিছু হয়েছে। তাদের কথা একটাই, তারা সম্পদ দিবে না, তাদের নামে লিখে দিতে হবে। তাদের নামে যদি আমি লিখে দিই তাহলে আমার 2 ছেলে 1 মেয়ে, তারাকে নিয়ে আমি কোথায় থাকবো? রাস্তা থাকবো? কই জীবন আমি এখানে এই মানুষের বাড়িতে পরে পরে থাকবো? আজ আমরা থাকতে দিতেছে অসহায় বলে, আজীবন তারা আমাকে দিবে না এই বাড়িটাতে আমাকে থাকতে। এখন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ রইল যে আপনাদের মাধ্যমে আমার হাজব্যান্ডে যা যা ছিনতাই করে নিয়ে গেছে ওরা, আমি আমার বাসা থেকে সোনার সংসার সব কিছু সাজানো গোছানো ছিল, আমি একটা সুতা পরিমাণ জিনিস ওই বাড়ি থেকে আনতে পারি নাই। আমাকে এক কাপড়ে মেরধর করে বের করে দিছে, আমার ছেলেটা শুদ্ধা মারছে ধরে। আমি চাই আমার জামাইয়ের বাগে যা সম্পদ আছে তাকে বুঝাই দেওয়া হোক। শুধু জনি আর জনির পরিবারই নয়, অধিকার বঞ্চিত হয়েছে জমিরুদ্দিন সাহেবের প্রথম স্ত্রী, যিনি এখনো বেঁচে আছেন। নিজের স্বামীর সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছেন প্রতিদিন। জনির মা এখনো বেঁচে আছেন। স্বামী রেখে যাওয়া সম্পত্তি তার সন্তানকে বুঝিয়ে দিতে না পারলেও অন্তত শেষ আশ্রয় হিসেবে জনির নানির বাড়িতে আশ্রয় নিয়েছেন তার সন্তান এবং তার নাতি এবং ছেলের বউকে নিয়ে। এই বৃদ্ধ বয়সে জনির মা এই যে হক বঞ্চিত গল্পের কি ব্যাখ্যা দেবেন একটু শুনতে চাই। ন্যায্য বিচার, যে আমার সন্তান, আমার 3টা নাতি নাতকর, উনি যে সম্পত্তিটা চাইতেছে যে আমার নামে দেওয়া দাও, এটাকে ওর 3টা বাচ্চারে কি করে যাব? জলে ভাসায় যাব? 3টা বাচ্চা তো রয়েছে ভাই। আমি চাই আপনারা এই ন্যায্য কয়া 3টা দেন, আল্লাহর কাছে সব পাইবেন। আমি মা, আপনিও বাপ আছেন, ওই যে সম্পত্তিটা পাওয়া যায়, আমি এইটুকু চাই ভাই। কান্নার কি রং হয় আমরা জানি না, কষ্টের কি গভীরতা আমরা বুঝি না। এটুকুই বুঝি জমিরুদ্দিনের পরিবারের প্রথম স্ত্রী এবং তার সন্তান মানবেতর জীবনযাপন করছে, আর অন্যদিকে জমিরুদ্দিনের দ্বিতীয় স্ত্রীর 2 কন্যা বলছে জনির সম্পত্তি তাদের দেয়া হবে, তবে তাদের ধারণ মতে, কিন্তু আইন বলছে অন্য কথা। বাবার সম্পত্তির প্রতিটি জায়গায় হক রয়েছে জনির, আর জনি সে হক ছাড়তে চায় না। তাহলে সমাধান কোথায়? সমাধান একটাই, উভয় পক্ষ বসেই যদি সমঝোতার মাধ্যমে খানিকটা স্যাক্রিফাইস করে মেনে নেয় তাহলে সমস্যার সমাধান মিটে যায়। আমরা প্রত্যাশা করি জনি এবং তার বোনরা
পারিবারিক এই দ্বন্দ্বকে বাইরে না ছিটিয়ে নিজেদের মধ্যে সমাধান করবে, এটাই আমাদের বিশ্বাস। দ্বন্দ্ব নয়, ভালোবাসায় জয় করা যায় পৃথিবী, যা আমরা অনেকেই করতে পারি না বা করতে চাই না। সামান্য নমনীয় আচরণ, স্বার্থত্যাগ আমাদের এক সুন্দর পৃথিবী তৈরি করে দিতে পারে। আজ জনি, লুনা কিংবা জ্যোতি সামান্য সম্পত্তি নিয়ে যে দ্বন্দ্বে তারা জড়িয়েছে, আমরা প্রত্যাশা করি সেই দ্বন্দ্ব থেকে তারা বেরিয়ে আসুক, এক নতুন পৃথিবী তারা তৈরি করুক এই ভুবনে। আগামী পর্বে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো চাঞ্চল্যকর তথ্য নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর হ্যাঁ, অন্যকে ভালো রাখবেন।